হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে এসেছি WBSSC SLST 2025 হিস্ট্রির একটা ক্লাস নিয়ে। আমরা এই ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য এবং মৌর্য পরবর্তী ভারতবর্ষ। তোমাদের এই টপিকসটা প্রাচীন যুগের সঙ্গে রিলেটেড। প্রাচীন ভারতের যে সিলেবাস রয়েছে তার একটা পার্ট মৌর্য এবং মৌর্য পরবর্তী ভারতবর্ষ, যেটা এই ক্লাসে আমরা আলোচনা করব। এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনটা যাতে খুব ভালো করে হয় তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস SLST 2025 এই পরীক্ষার জন্য আমাদের ইউটিউব সেশনে আজকে ক্লাসটা হচ্ছে এবং এই ক্লাসে আমাদের যে টপিকসটা প্রাচীন ভারতের ইতিহাস, এই টপিকসের ওপরে আমরা মৌর্য এবং মৌর্য পরবর্তী ভারতবর্ষ দেখব। তো ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, মৌর্য বংশটা বিশেষ করে ভারতবর্ষের এই পূর্ব ভারতের দিকে এরকম ম্যাপ হিসেবে যদি তুমি দেখো তাহলে ভারতবর্ষের এরকম জায়গাগুলোতে মৌর্য বংশ ছিল। এবং পূর্ব ভারত আমাদের রেসপেক্টে যদি বলো, পূর্ব ভারতে লোহা এবং এখানকার যে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং এখানকার রাজনৈতিক নেতৃত্ব দানের যে ক্ষমতা, সেটা প্রাচীন ভারতে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। এবং মৌর্য সম্রাটরা পূর্ব ভারত থেকে নেতৃত্ব দিয়ে গোটা ভারতবর্ষকে এক ছাতার তলায় এনেছিল। এইটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একটা বিশাল কৃতিত্ব। মৌর্য বংশের আগে যে রাজবংশ আছে সেই রাজবংশগুলো হচ্ছে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ এবং তারপরে আসবে মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যে ধননন্দকে পরাজিত করে এই মৌর্য সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করবে। তো এই মৌর্য সাম্রাজ্য যখন আমরা দেখব তখন আমাদের কাছে মৌর্য রাজবংশটা খুবই গুরুত্বপূর্ণ। মেনলি চন্দ্রগুপ্ত মৌর্য 324 থেকে 300 খ্রিস্টাব্দ, 324 থেকে BC থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল, এটা আমরা বলতে পারি। বিন্দুসার 300 থেকে 273 পর্যন্ত রাজত্ব করেছিল বলতে পারি। অশোকের পিরিয়ডটা 273 থেকে 232 BCর মধ্যে রয়েছে। এরপরে অশোকের উত্তরাধিকার হিসেবে আমরা দশরথের নাম পাই এবং মৌর্য ডাইনাস্টির লাস্ট রুলার হিসেবে বৃহদ্রথ মৌর্যকে পাই। পুষ্যমিত্র শুঙ্গ এনার সেনাপতি হিসেবে বৃহদ্রথ মৌর্যকে হত্যা করে পরবর্তীকালে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করবে। তো স্বাভাবিকভাবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে নেব, শ্রেষ্ঠ সম্রাট হিসেবে আমরা অশোককে নেব এবং শেষ সম্রাট হিসেবে আমরা বৃহদ্রথ মৌর্যকে নেব। এটা হচ্ছে মৌর্য বংশের একটা ক্রনোলজিক্যাল ইতিহাস, যে বিষয়গুলো তোমাকে পরীক্ষার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো মৌর্য বংশ সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু সাহিত্যিক সূত্র পাই, যেমন মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে উৎখাত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছেন, সেই ইতিহাসটা পাই। এবং চন্দ্রগুপ্ত যে উচ্চ বংশগত ছিল না সেই বিষয়টাও আমরা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে পাই। এবং এই পিরিয়ডের একদম তাৎক্ষণিক যে শাস্ত্র বই রয়েছে সেটা হচ্ছে অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত এই বইটা লিখবেন। এই বইটাতে 15টি অধিকরণ আছে এবং এই বইটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে স্টেট ক্র্যাব, মানে রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রনীতি এবং জনপ্রশাসনের একটা বিস্তৃত বিবরণ আমরা অর্থশাস্ত্রে পাবো। তাই অর্থশাস্ত্র মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাকে তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের পিরিয়ডে ইন্ডিকা গ্রন্থটা লিখবেন সেলুকাসের অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত হিসেবে মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে আমরা মৌর্য বংশ তথা মৌর্য শাসন প্রণালী, পাটলিপুত্রের
অবস্থান, পাটলিপুত্রের পৌর শাসন ব্যবস্থা এবং মেঘাস্তিনিসের ইন্ডিকা থেকে দক্ষিণ ভারতে চোল, চেরা, পাণ্ড্য এই পাণ্ড্য রাজ্য যে মেয়েদের দ্বারা পরিচালিত হতো, বা পাটলিপুত্রের রাজপ্রাসাদটা কাঠের নির্মিত, এবং ভারতীয় জাতিরা 7টা শ্রেণীতে বিভক্ত, ভারতবর্ষে কোনো দাস ব্যবস্থা ছিল না, এই 7টি বর্ণে যে ভারতীয়রা বিভক্ত, সেই বিষয়গুলো আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে পাবো। যদিও এই গ্রন্থটা, মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থটার বর্তমান কোনো অস্তিত্ব নেই, পরবর্তীকালে যারা এসেছে তারা এই ইন্ডিকার রেফারেন্স হিসেবেই এই বইটার অস্তিত্ব আমরা পাই। এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই দেখব দীপবংশ, মহাবংশ, এরকম দুটো গ্রন্থ আছে শ্রীলঙ্কার, যেই গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি যে অশোক সিংহাসনে বসে তার 99 ভাইকে হত্যা করেছিলেন। যদিও এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে, এই বিষয়টা নিয়ে মতপার্থক্য আছে। তো শ্রীলঙ্কার এই বৌদ্ধিস্ট টেক্সট থেকেও আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। এরপরে আমরা দেখব মৌর্য ডায়নাস্টির প্রথম রুলার, যার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পদচ্যুত করেন, যার সাহায্যে, তিনি হচ্ছেন চাণক্যের সাহায্যে। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য জাতিগতভাবে ক্ষত্রিয় ছিলেন। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, বৌদ্ধ, জৈন এবং গ্রিক ট্র্যাডিশন চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষত্রিয় বলবে। পুরাণ এবং হিন্দু ধর্মগ্রন্থগুলো বা হিন্দু গ্রন্থগুলো চন্দ্রগুপ্তকে নিজ বংশজাত বলে ঘোষণা করবে। আমরা যদি দেখি 303 খ্রিস্টপূর্বাব্দে যন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, কারণ 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসকে যুদ্ধে পরাজিত করবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই যুদ্ধটাকে বলা হয় ব্যাটেল অফ লিবারেশন, এবং এর ফলে দুজনার মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে, এবং এই চুক্তি স্বাক্ষর অনুসারে সেলুকাসের মেয়েকে চন্দ্রগুপ্ত মৌর্য বিয়েও করবে। এবং শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর কাছে জৈন ধর্ম গ্রহণ করে দক্ষিণ ভারতের শ্রাবণবেলগোলায় যাবেন, এবং সেখানেই তিনি অনশনে, জৈন ধর্ম মত অনুসারে অনশনে মৃত্যুবরণ করবে। এবং এক্ষেত্রে ভদ্রবাহু যেহেতু দিগম্বর মতবাদর্শে বিশ্বাসী, তাই শিষ্য হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্য দিগম্বর মতবাদের বিশ্বাসী হবে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোট্টস হিসেবে চিনি। তো গ্রিকদের যে ট্র্যাডিশন রয়েছে, সেই গ্রিক ট্র্যাডিশনে চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশজাত বলা হয়েছে, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে চাণক্যের যেখানে সাক্ষাৎ হবে সেটা হচ্ছে বিন্ধ্য মাউন্টেন বা বিন্ধ্য অরণ্যে, এবং তিনি আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় ওই সময় পশ্চিম ভারতেই থাকবেন, এবং আলেকজান্ডারের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎকারও হবে। কিন্তু তার উদ্ধত আচরণের জন্য আলেকজান্ডার চন্দ্রগুপ্ত মৌর্যকে পানিশমেন্ট দিলে তিনি তার ওইখান থেকে পালিয়ে চলে আসেন। এবারে প্রশ্ন হচ্ছে, সেলুকাস ওই সময় আলেকজান্ডারের কাছে, মানে সেলুকাস হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি, তিনি ভারতীয় যে প্রদেশগুলো ছিল তার অধিপতি হিসেবে আফগানিস্তানে গ্রিক রাজবংশ প্রতিষ্ঠা করেন, এবং সেলুকাসের নাম অনুসারে এই ডায়নাস্টিটাকে সেলুসিয়াইড ডায়নাস্টি হিসেবে পরিচিত। জৈন শাস্ত্র অনুসারে শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর কাছে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, এবং শেষ জীবনে তিনি শ্রাবণবেলগোলায় অনশনে মৃত্যুবরণ করেন। এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি যখন শ্রাবণবেলগোলায় চলে যান, তার পুত্র বিন্দুসারকে উত্তরাধিকার হিসেবে নির্বাচিত করে যান। বিন্দুসার ইন জেনারেল অমৃত্যকোট্টস বা অমৃত্যঘাত বা শত্রু নিধনকারী হিসেবে পরিচিত। তিনি আজীবক ধর্মের অনুসারী ছিলেন, এবং আজীবক মঙ্কদের বিহারের কাছে বারবারা গুহাটা দান করেছিলেন। বিন্দুসারের পিরিয়ডে ডেমেইকস গ্রিক অ্যাম্বাসাডার হিসেবে ভারতে এসেছিলেন, এবং এই ডেমেইকস এর পরে আমরা দেখতে পাবো মহীশূর দক্ষিণ ভারতে প্রথম যদি কন্ট্রোল করে থাকে কেউ, তাহলে সে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য।
চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার দক্ষিণ ভারতের মহীশূরের পর্যন্ত তার কর্তৃত্ব বিস্তার করেন এবং বিন্দুসারের পিরিয়ডেই আমরা দেখতে পাবো কলিঙ্গ রাজ্যটা স্বাধীন হয়ে ওঠে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অশোক। অশোক কথিত আছে অশোক তার ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন। অশোক তার বড় ভাই সুসীমকে হত্যা করে 273 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। অশোক তক্ষশিলা এবং উজ্জয়িন দুটো জায়গারই বিদ্রোহ দমন করেন। বিন্দুসার মৃত্যুর সময় অশোক উজ্জয়িনের গভর্নর ছিলেন এবং এই দুটো জায়গারই বিদ্রোহ দমন করার জন্য বিন্দুসার প্রথমে সুসীমকে পাঠাবে। সুসীম ফেলিওর হয়ে যাওয়ার পর অশোক সেই বিদ্রোহ দমন করবেন। অশোক প্রথম বিদ্রোহ দমন করছেন তক্ষশিলা, তারপরে উজ্জয়িন। কিন্তু যখন বিন্দুসার মারা যাবে তখন অশোক উজ্জয়িনের শাসনকর্তা বা গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হবে। অশোকের যে নাম, সেই নামটা আমরা একমাত্র পাই মাস্কি লিপিতে এবং আরো অনেক কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু মাস্কি লিপিতে আমরা অশোকের দেবনাম প্রিয়দর্শী নামটা পাই। অশোকের ধর্ম সম্পর্কে আমরা অশোকের পরবর্তীকালে রচিত 11th সেঞ্চুরিতে লেখা কলহনের রাজতরঙ্গিনী থেকে জানতে পারি শ্রীনগর শহরটা অশোক করেছিলেন এবং অশোক শৈব ধর্মাবলম্বী ছিলেন, শিবের ধর্ম মেনে চলতেন প্রথম দিকে। দীপবংশ এবং মহাবংশ, এটা শ্রীলঙ্কার বৌদ্ধিস্ট ধর্মগ্রন্থ, সেখান থেকে আমরা জানতে পাই সুসীম সহ তার 100 ভাই ছিল। এই 100 ভাইয়ের মধ্যে 99 ভাইকে হত্যা করে তিনি ক্ষমতা দখল করেছিলেন। অশোকের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রাধাগুপ্ত, যার সাহায্যে তিনি সিংহাসনে বসবেন। অশোকের বিখ্যাত উক্তি সকল প্রজাই আমার সন্তান, এটাও আমাদের পরীক্ষায় আসে। অশোকের সময় প্রাচীন গ্রিক হেলেনিস্টিক ডাইনাস্টি বলতে প্রাচীন গ্রিক ঐতিহ্যের ডাইনাস্টিগুলোকে বোঝায়। তো অশোকের সমসাময়িক প্রতিবেশী হেলেনিস্টিক যে রাজারা ছিলেন তারা ছিলেন অ্যান্টিওকস, টলেমি এবং অ্যান্টিগোনাস, এগুলো খেয়াল রাখতে হবে। অশোক কলিঙ্গ যুদ্ধের পর ধর্মাশোক হবেন এবং কলিঙ্গ যুদ্ধের আগে অশোক চণ্ডাশোকে পরিণত হবে। অশোক বৌদ্ধ ধর্মের প্রতি একটা ফেথ রয়েছে, এটা আমরা ভাব্রু ইনস্ক্রিপশন থেকে জানতে পারবো। এই বিষয়টাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি কলিঙ্গ যুদ্ধ অশোকের কর্মজীবনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছিল। দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি দিগ্বিজয়ের পরিবর্তে ধর্ম বিজয়ের নীতি নিয়েছিলেন এবং যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্বিতীয় অশোকের যে রাজকীয় সফর আছে, প্রথমে তিনি বৌদ্ধগয়া যাবেন এবং দ্বিতীয় রাজকীয় সফরে তিনি শাক্যমুনির জন্মস্থান পরিদর্শন করবেন এবং এই শাক্যমুনির জন্মস্থান হচ্ছে লুম্বিনী। তাই লুম্বিনী ইনস্ক্রিপশনে অশোকের ট্যাক্স কনসেশন, কিছু ট্যাক্স ছেড়ে দেওয়ার কথা বলা থাকবে। অশোকের রাজত্বকালে 250 খ্রিস্টপূর্বাব্দে আমরা দেখতে পাবো যে অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন করছে। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনের মূল বিষয় সেটা হচ্ছে বৌদ্ধিস্ট ফিলোসফিক্যাল টেক্সট অভিধর্ম পিটক লেখা হবে এবং এই অভিধর্ম পিটকটা লিখবে থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, যার নাম তিস্য বা তিসা। নেক্সট যদি আমরা দেখি অশোকের অনেকগুলো লিপি আছে, অশোকের শিলালিপি আছে, অশোকের পিলার এডিক্ট আছে, মাইনর এডিক্ট আছে, মেজর এডিক্ট আছে। তো মেনলি প্রধান শিলালিপি 1 মানে হচ্ছে অশোকের মেজর রক এডিক্ট 1, এটাকে খেয়াল রাখতে হবে। প্রথম রক এডিক্টে অশোক পশু বলি হত্যা নিষিদ্ধ করে দেন। এর ফলে ভারতবর্ষে প্রথম ব্রাহ্মিকাল বিদ্রোহ অশোকের এগেনস্টে হয়। অশোকের দ্বিতীয় শিলালিপিতে অশোক মানুষ ও প্রাণীর যত্ন এবং পাণ্ড রাজাদের উল্লেখ করেছেন। এই পাণ্ড রাজ্য বলতে আমরা দক্ষিণ ভারতে পাণ্ড রাজ্যর কথা বলি। অশোক মানুষের মধ্যে নৈতিকতা বাড়ানোর জন্যে ধর্ম মহামাত্র বলে একটা পোস্ট ক্রিয়েট করেছিলেন এবং সেটা আমরা 5 নম্বর রক এডিক্টে পাই এবং 7 নম্বর রক এডিক্টে পাবো সকল ধর্মের প্রতি সহনশীলতা।
অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে যে আদর্শ প্রচার করেছিলেন সেটা অশোকিজম নামে পরিচিত। কলিঙ্গ যুদ্ধের আগে অশোক হচ্ছে বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম। কলিঙ্গ যুদ্ধের পর অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম নিচ্ছে এবং যে ধর্ম প্রচার করছে সেই মানব ধর্মকে আমরা অশোকিজম বলবো। এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব যে 8 নম্বর শিলালিপিতে অশোক বৌদ্ধগয়া বা বোধিবৃক্ষের ভ্রমণ করেছেন সেটা আমরা জানতে পারি। এইটা হচ্ছে অশোকের প্রথম রয়্যাল ভিজিট। অশোক 11 নম্বর ইনস্ক্রিপশনে ধর্মের উপর বিস্তারিত আলোচনা করেছেন এবং ভাবরুলিপিতেও অশোক বৌদ্ধ ধর্মের প্রতি ভেদ আছে সেটাও কিন্তু আমরা জানতে পারি। প্রধান শিলালিপি 12 নম্বর, সেখানে ধর্মের সমস্ত পথ অনুসরণ করা প্রয়োজন সে বিষয়ে তিনি বলছেন। কিন্তু সব থেকে ইনফরমেশন হচ্ছে অশোকের 13th রক এডিক্ট, ত্রয়োদশ শিলালিপি। এই ত্রয়োদশ শিলালিপি কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পারছি, দক্ষিণ ভারতের কথা জানতে পারছি এবং হেলেনিস্টিক যে ডায়নাস্টিগুলো রয়েছে তাদের সমস্ত কথা আমরা এই 13th রক এডিক্ট থেকে জানতে পারছি বলে সব থেকে বেশি ইনফরমেশন 13th রক এডিক্ট থেকে পাওয়া যায়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটায় অশোকের ধর্ম। আমরা মাস্কি শিলালিপিতে ধর্ম শব্দটির প্রথম পাওয়া যায়। এই মাস্কি থেকে অশোকের দেবনাম প্রিয় নামটিও পাই। ধর্মকে পালি ভাষায় বলা হয় ধর্ম। অশোকের ধর্ম হলো মানুষের ব্যক্তিগত জীবন ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য কতগুলি আচার আচরণ। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। অশোক বিহার যাত্রা অর্থাৎ শিকার ও প্রমোদ ভ্রমণ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন। ধর্মযাত্রার অর্থ হলো ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করা। তিনি ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন যাদের কাজ ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা এবং প্রজাবর্গের ইহলৌকিক পরলৌকিক মঙ্গল সাধন করা। স্ত্রী মহামাত্রগণ নারী জাতির ধর্মীয় নৈতিকতার উন্নতি বিধানের দায়িত্ব প্রাপ্ত ছিলেন। অর্থাৎ মানুষের নৈতিক যে চিন্তা ভাবনা, যে অন্যায় করা উচিত নয়, চুরি করা উচিত নয়, সবাইকে রেসপেক্ট করা উচিত, বাবা মাকে শ্রদ্ধা করা উচিত, এই বিষয়গুলোর জন্য তিনি ধর্ম মহামাত্র নিয়োগ করছেন। পুরুষদের জন্য স্বাভাবিকভাবে মেয়েদের জন্য তিনি স্ত্রী মহামাত্র নিয়োগ করেছিলেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপরের অশোকের শিলালিপিতে আমরা তিবর নামে এক পুত্রের উল্লেখ পাই। তার মানে অশোকের পরে সিংহাসনে বসছে দশরথ। তাহলে কোন অশোকের শিলালিপিতে কোন পুত্রের কথা পাওয়া যায়? তাহলে সেটা অ্যান্সার হবে তিবর। সাহিত্য সূত্র থেকে আমরা পাই কুণাল, জলৌক, মহেন্দ্র, এরকম নামগুলো আমরা পাই। কলহনের রচনা থেকে আমরা জানতে পারি জলৌক বলে যে পুত্র ছিল তিনি কাশ্মীর শাসন করতেন। অশোকের পৌত্র হিসেবে মানে অশোকের উত্তরাধিকার হিসেবে যে সিংহাসনে বসেছিলেন সে হচ্ছে অশোকের নাতি দশরথ, সেটাও আমরা জানতে পারি। এরপরে আমরা দেখব যে মৌর্য বংশের শেষের পরে আমরা দেখলাম বিদেশি আক্রমণ, অর্থাৎ পোস্ট মৌর্য পিরিয়ডে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে এইভাবে ভাগ করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে মগধে মৌর্যদের পরবর্তী প্রথমে বসবে শুঙ্গরা, তারপরে কাম্বরা। এই দুটো রাজবংশ পোস্ট মৌর্য হিসেবে মগধে রাজ করবে। পুষ্যমিত্র শুঙ্গ এই বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি দুবার অশ্বমেধ যজ্ঞ করে শুঙ্গ বংশের শ্রেষ্ঠ রুলার হবে। আবার কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকে অগ্নিমিত্রের কথা যে বলা হবে তিনিও সেই শুঙ্গ বংশের রুলার এবং এই বংশের শেষ সম্রাট হচ্ছে দেবভূতি, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং শুঙ্গদের পর কাম্বরা সিংহাসনে বসে। কাম্ব যে আছে হচ্ছে বাসুদেব কাম্ব, বাসুদেবই গ্রেটেস্ট রুলার এবং লাস্ট রুলার হচ্ছে সুশর্মন। এবারে খেয়াল রাখতে হয় যেটা এই সুশর্মনকে পরাজিত করবে মৌর্য বংশের পরবর্তী দক্ষিণ ভারতের সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ। এই কারণে সাতবাহনরা প্রথম আমাদের উত্তর ভারতের
দখলের দিকে চলে যাবে। সেই জন্য সাতবাহনকে দক্ষিণ ভারতের প্রথম সার্বভৌম সম্রাট বলতে পারি, কারণ মৌর্যরা প্রথম উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত ক্রস করছে। দক্ষিণ ভারতের হিসেবে প্রথম যারা উত্তর ভারতে আসবে তারা হচ্ছে সাতবাহন। এই কারণে সাতবাহনকে দক্ষিণ ভারতের প্রথম সার্বভৌম বলতে পারি। এবারে আমাদের আর একটা বংশ ভারতীয় পাবো, সেটা হচ্ছে চেদি। আমরা জানি কলিঙ্গ যুদ্ধে অশোক কলিঙ্গদের পরাজিত করেছিল, কিন্তু এই চেদি বংশের অন্যতম উল্লেখযোগ্য রাজা হচ্ছেন খারবেল, যিনি মগধ জয় করেছিলেন এবং সেই পরাজয়ের, কলিঙ্গ যুদ্ধের পরাজয়ের শোধ নিয়েছিলেন। এই চেদি বংশের রাজা হিসেবে খারবেল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে মৌর্য পরবর্তী পিরিয়ডে আমরা দেখেছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস একদম সরাসরি ভারতে প্রবেশ করে আলেকজান্ডারের সেনাপতি হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে যুদ্ধে পরাজিত হবে। আর আলেকজান্ডার ভারতের যে বর্তমান যে ভূখণ্ড সেখানে প্রবেশ করেননি, তিনি এই পুরু রাজ্য মানে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত তার বাউন্ডারি ছিল ভারতের আসার ক্ষেত্রে, এবং ধননন্দের সঙ্গে তার কোনো যুদ্ধও হয়নি। এর ফলে ওই যে চাণক্য ছিলেন, চাণক্য নীতির ফলে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই চুক্তির ফলে গ্রিক আক্রমণ বন্ধ হয়ে গেছিল মৌর্য পিরিয়ডে। কিন্তু মৌর্যদের পরবর্তীকালে গ্রিকরাই প্রথম ভারতবর্ষ আক্রমণ করবেন এবং আফগানিস্তানের যে জায়গাটায় গ্রিকরা তাদের বসতি স্থাপন করবে সেই জায়গাটা হচ্ছে ব্যাকটেরিয়ান গ্রিক। এদের মধ্যে রাজা হচ্ছে ডেমেস্ট্রিয়াস, যিনি প্রথম ভারতে গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। তারপরে গ্রিকরা ভারতে প্রবেশ করে যখন হিন্দু ধর্ম বা ভারতীয় কালচার বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ভারতে থেকে যাবে, তারা ইন্দো গ্রিক নামে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মিনান্দার, যিনি নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিচ্ছেন। এবং গ্রিকদের পরে গ্রিকরা পোস্ট মৌর্য পিরিয়ডে প্রথম আসবে গ্রিকরা। আর ব্যাকটেরিয়ান গ্রিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে এদের ইতিহাস শুধুমাত্র আমরা কয়েনের উপর ডিপেন্ড করে জানতে পারি। একমাত্র ডায়নাস্টি যাদের ইতিহাস কয়েনের উপর বেশ করে জানা যায়, এবং এরাই ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করবে। এরপরে 2 নম্বরে বিদেশি শাসক হিসেবে আসবে শক। এই শকদের দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে ক্ষত্রপ আর একটা হচ্ছে কদর্মক। ক্ষত্রপ গোত্রের হচ্ছে নহপান আর ক্ষত্রপ গোত্রের হচ্ছে রুদ্রদামন। তারপরে আসবে পহল্লব, এখানে হচ্ছে গন্ডফার্নিস, যিনি কি করবেন, যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। ওনার পিরিয়ডেই আমাদের জিসাস ক্রাইস্টের যে 12 জন অ্যাপোজাইল আছেন, সেই 12 জন অ্যাপোজাইলের একজন ভারতবর্ষে আসবেন এবং উনি তার কাছ থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। এর মানে হচ্ছে যে এই যে বিদেশিগুলো এলো 1, 2 এবং লাস্টে আসবে পল্লবরা এই পহল্লবরা যখন দক্ষিণ ভারতে চলে যাবে তারা পল্লব নামে পরিচিত হবে। এই জন্যে তোমাদের খেয়াল রাখতে হবে গ্রিকদের অরিজিনাল হোমল্যান্ড হচ্ছে ইউরোপে, শক পল্লব এদের অরিজিনাল হোমল্যান্ড হয়ে যাচ্ছে ইরান। এরপরে এই যে সেন্ট্রাল এশিয়া থেকে 4 নম্বরে যে আসবে সে হচ্ছে কুষাণ। এই কুষাণরা এসে সমস্ত গ্রিক শক এদেরকে পরাজিত করে, পল্লব এদেরকে পরাজিত করে ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করবেন। পামির মালভূমি থেকে ভারতের উত্তরপ্রদেশ থেকে পামির মালভূমি পর্যন্ত কুষাণ বংশের এক্সিস্টেন্স থাকবে। সেন্ট্রাল এশিয়ায় ভারতের সব থেকে বড় বিস্তৃতি যদি কোনো ডায়নাস্টিক থাকে তাহলে সেটা হচ্ছে কুষাণ বংশ। এবং এই কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। 4th বুদ্ধিস্ট কাউন্সিল করবে এবং এই জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে যে মৌর্য পরবর্তী যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি 4টে বিদেশি জাতি, যারা হচ্ছে গ্রিক, শক, পল্লব এবং কুষাণ। অপরদিকে দেশীয় রাজ্যগুলোর মধ্যে শুঙ্গ, কাম্য, মৌর্য, মগধই শাসন করবে, উড়িষ্যায় চেদি বংশ করবে এবং দক্ষিণ ভারতে সাতবাহনরা রাজত্ব করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শুঙ্গ। এখানে আমরা যেরকম দেখলাম ইন্দো গ্রিক রুলার মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, ঠিক
ঠিক শুঙ্গ বংশে এরকম একজন গ্রিক অ্যাম্বাসেডর আসবেন যার নাম হচ্ছে হেলিওডোরাস। ইনি শুঙ্গ রুলার বাগভদ্রের পিরিয়ডে ভারতে আসবেন এবং ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করবেন। এবং তিনি যে ইনস্ক্রিপশন, এটা হচ্ছে বেশনগরী পিলার ইনস্ক্রিপশন বা গরুধ্বজ ইনস্ক্রিপশনও বলে, হেলিওডোরাসের ইনস্ক্রিপশনও বলে। এবং এটা এই ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে হেলিওডোরাস যিনি বিষ্ণু বা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইনি একজন ইন্দো গ্রিক রাষ্ট্রদূত যিনি বাগভদ্রের পিরিয়ডে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। এই গরুধ্বজ পিলার বা হেলিওডোরাস পিলার বা বেশনগর পিলার হিসেবে এই ইনফরমেশনগুলো আমরা পাই। ভোপালের কাছে ভারতে এই পিলারটা রয়েছে, যেটা বর্তমানে বিদিশাতে এখনো দেখতে পাওয়া যায়। তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলোকে ভালো করে ওয়াচ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।